শুভ্র শাড়িটা কিনে শপিং ব্যাগটা হাতে নিয়ে নেহার পাশে এসে দাঁড়াতে না দাঁড়াতেই নেহা এক প্রকার ছো মেরে সেটা শুভ্রের হাত থেকে কেড়ে নিল। তার চোখে মুখে কৌতূহল, সে ভ্রু নাচিয়ে বলল, হোয়াটস ইন দিস ব্যাগ? এটাতে কি আছে? শুভ্র অপ্রস্তুত হয়ে নেহার হাত থেকে ব্যাগটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে না নেহা, এটা। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই নেহা সজোরে সরে গেল এবং তড়িঘড়ি করে ব্যাগটা থেকে শাড়িটা বের করে ফেললো। সেই গাঢ় নীল রঙের জমকালো শাড়িটা দেখে নেহার চোখ জোড়া লোভে আর খুশিতে চিকচিক করে উঠল। সে উত্তেজনায় বলে উঠল, ওয়াও, দিস শাড়ি ইজ জাস্ট গর্জিয়াস। এটা আমার জন্য, তাই না শুভ্র? আমার চয়েস তুমি দারুণ বোঝো। শুভ্র নিজের ভেতরে দাও দাও করে জ্বলতে থাকা রাগটা কোনো মতে কন্ট্রোল করে শান্ত গলায় বলতে চাইলো, নো নেহা, লিসেন টু মি, এটা তোমার জন্য নয়, এটা আসলে। কিন্তু সত্যটা বলার সুযোগ সে পেল না। ঠিক তখনই নেহার মা সানজিদা খান হাজির হলেন সেখানে। মেয়ের হাতে দামি শাড়িটা দেখে তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে গদগদ হয়ে বললেন, আরে পা, শাড়িটা তো দারুণ, কে দিল? শুভ্র বাবা দিয়েছে বুঝি? নেহা মুহূর্তেই শাড়িটায় নিজের কাঁধের উপর মেলে ধরে এবং আয়নায় নিজেকে দেখতে দেখতে অত্যন্ত লজ্জামাখা গলায় আদরের স্বরে বলল, মম, তোমার জামাই আমার জন্য এটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে। সান্দিদা খান শাড়িটা নিজের হাতে তুলে নিলেন। কাপড়ের কারুকাজ আর জমকালো পাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতে তাকাতে তিনি শুভ্রের দিকে ফিরে তৃপ্তির হাসি দিলেন। যাই বলো শুভ্র, তোমার চয়েস আছে মানতেই হবে, শাড়িটা একদম রাজকীয় হয়েছে। শুভ্রর ইচ্ছা করছিল চিৎকার করে বলতে এই শাড়িটা ওর জন্য নয়, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের ভেতরের প্রবল বিরক্তি চেপে রাখলো। রাগে ও তার হাতের মুঠো শক্ত হয়ে এলো, গলার রগগুলো টান টান হয়ে উঠলো। নেহা তখন শাড়িটা আঁকড়ে ধরে উত্তেজনায় টমটুম্বর হয়ে শুভ্রকে বলল, শুভ্র, তুমি জাস্ট 2 মিনিট এখানে দাঁড়াও, আই এম কামিং ইন আ ফ্ল্যাশ। আমি শাড়িটা আমার বেস্টিদের দেখিয়ে আসি, ওরা নিশ্চয়ই এই শোরুমে আছে, দেখলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বলেই নেহা কারো উত্তরের অপেক্ষা না করে প্রজাপতির মতো ডানা মেলে ওদিকে দৌড়ে চলে গেল। সানজিদা খানও মেয়ের আনন্দ দেখে হাসি মুখে তার পিছু পিছু চলে গেলেন। পুরো জায়গাটা এখন ফাঁকা, শুভ্র একা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে তীব্র ঘৃণা আর বিরক্তি। সে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, লাইক মাদার, লাইক ডটার, যেমন মা তেমন তার মেয়ে, অসহ্য। শুভ্র রাগে ফুসতে ফুসতে আবার সে শাড়ির শোরুমে ঢুকে পড়ল। তার চেহারার যা অবস্থা, মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকে কাঁচা গিলে খাবে। সেই কর্মচারী শুভ্রকে ওভাবে ঝড়ের বেগে আসতে দেখে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ভাবলো নির্ঘাত শাড়িতে কোনো বড় সমস্যা বা রিজেক্ট ধরা পড়েছে, নয়তো লোকটা এভাবে তেড়ে আসবে কেন? কর্মচারীটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। স্যার, ইজ দেয়ার এনি প্রবলেম? শাড়িতে কি কোনো রকম রিজেক্ট ধরা পড়েছে? শুভ্র তার দিকে লাল চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, নো, ওই একই রকম শাড়ি আমার আবার চাই, প্যাক ইট রাইট নাও, ফাস্ট। কর্মচারীটা বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বলল, শিওর স্যার, আপনি একটু দাঁড়ান, আমি এখনই দিচ্ছি। বেচারা পুরো শোরুমে তন্ন তন্ন করে খুঁজলো সব আলমারি, কিন্তু দুঃখের বিষয় সব র্যাক ওয়াল ওলট পালট করেও সে শাড়িটা আর পেল না, মানে কালেকশনটা পেল না, শেষ হয়ে গিয়েছে। মুহূর্তে কর্মচারী মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমাচু হয়ে শুভ্রের সামনে এসে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কালেকশনটা শেষ হয়ে গেছে, ওই একটাই পিস ছিল। আপনি চাইলে আমি আপনাকে ওর থেকেও ভালো শাড়ি দেখাতে পারি। শুভ্রর মাথায় তখন রক্ত চড়ে গেছে, মাথা ঠিক রাখতে পারে না। না পেরে সে কাউন্টারে কাচের উপর সজোরে এক থাপ্পড় মেরে চেঁচিয়ে উঠল, আই সেড নো, আমার ওই নীল শাড়িটাই চাই, এখনই ব্যবস্থা করে দিবি, না হলে তোদের এই পুরো শোরুমে আমি উড়িয়ে দিব। শুভ্রের অগ্নিমূর্তি দেখে কর্মচারীটার গলার শব্দ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে ভয় তোতলামি করতে করতে বড় বড় ঢোক গিলে বলল, স্যার, জাস্ট 1 মিনিট, আমি আমাদের অন্য সব আউটলেটে খবর দিচ্ছি, কোথাও না কোথাও নিশ্চয় পাওয়া যাবে। শুভ্র হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ডু ইট ফাস্ট, আমার হাতে একদম সময় নেই। কর্মচারীটা হন্যে হয়ে এক এক জায়গায় ফোন দিতে শুরু করলো। সেই শাড়িটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠালো, বারংবার তাগাদা দিল, কিন্তু প্রথম কয়েকটা দোকান থেকে না উত্তর এলো। যা শুনে শুভ্রের মেজাজ সপ্তমে উঠল। শুভ্রের মেজাজ যখন সপ্তমে, ঠিক তখনই শেষ জায়গা থেকে একটা আশার আলো দেখা গেল। কল কেটে কর্মচারীটা কিছুটা ইতস্তত করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, শাড়িটা পাওয়া গেছে, কিন্তু সমস্যা হলো আমাদের ডেলিভারি দেওয়ার মতো কোনো লোক এখন খালি নেই যে এসে দিয়ে যাবে। আপনি কি কষ্ট করে নিজে গিয়ে নিয়ে আসতে পারবেন?
আমি আপনাকে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। শুভ্র এক মুহূর্ত দেরি না করে ফোন থেকে নাম্বার বের করে কর্মচারীর সামনে ধরলো। তার চোখে এখন একটা জেদ যে নীল শাড়িটা হৃদির পাওনা, সেটা সে হৃদির হাতেই তুলে দেবে। সে গম্ভীর গলায় বলল, গিভ মি দ্য অ্যাড্রেস। ঠিকানা এখনই আমার ফোনে মেসেজ করেন। কর্মচারী তড়িঘড়ি করে লোকেশনটা শুভ্রের ফোনে পাঠিয়ে দিল। ঠিকানায় চোখ বুলিয়ে শুভ্রর নিজের ভেতরে একটু লজ্জিত বোধ হলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর্মচারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আসলে আই এম রিয়েলি সরি আপনার সাথে এভাবে বিহেভ করার জন্য। কর্মচারীটি বিনীতভাবে হেসে বলল, আরে না না স্যার, কিছু মনে করি নাই। এই লাইনে কত মানুষ রাগ দেখায়, ওসব আমাদের অভ্যাস হয়ে গেছে। তবে স্যার ডোন্ট মাইন্ড, শাড়িটা নিশ্চয়ই আপনার খুব স্পেশাল কারোর জন্য। এই সামান্য একটা শাড়ির জন্য কেউ এতটা পাগলামি করতে পারে, তা আগে কখনো দেখিনি। শুভ্র তার কথার কোনো উত্তর দিল না। কর্মচারীর কথাটা যেন তীরের মতো গিয়ে তার বুকে বিঁধল। সে কি সত্যিই দিদির জন্য পাগলামি করছে? শুভ্র এক পলক লোকটার দিকে তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে সোজা শপিং মল থেকে বেরিয়ে গেল। 2 ঘন্টার দীর্ঘ লড়াই শেষে শুভ্র সেই কাঙ্ক্ষিত শাড়িটা নিয়ে শপিং মলে হাজির হলো। তবে এবার সে আর ভুল করবে না। শাড়িটা খুব সাবধানে গাড়ির ড্যাশবোর্ডে রেখে লক করে দিল। সে জানে এই শাড়িটা নেহার চোখে পড়া মানে আবার নতুন কোনো ঝড়। তারপর শুভ্র শপিং মলের ভেতরে ঢুকলো। নেহা তখন রাগে আর বিরক্তি নিয়ে ডানে বামে পায়চারি করছিল। শুভ্রকে দেখা মাত্র সে তেড়ে এসে বলল, দিস ইজ টু মাচ শুভ্র। কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ? আমাকে এভাবে একা ফেলে রেখে যাওয়াটা কি তোমার কাছে খুব জরুরি ছিল? শুভ্র তার হাতটা পকেটে পরে অত্যন্ত শীতল আর রুক্ষ গলায় বলল, লিসেন নেহা, আই এম নট অবলাইজড টু আনসার অল ইউর কোয়েশ্চেন্স। সব প্রশ্নের উত্তর দিতে আমি তোমার কাছে বাধ্য নই। আর শোনো, আমার উপর এমন অধিকার ফলাবে না একদম। আমার এসব আধিক্ষেতা মোটেও পছন্দ না। নেহা শুভ্রের এমন সরাসরি আর কঠিন কথা শুনে কিছুটা ভাবাচাকা খেয়ে গেল। পরক্ষণেই সে নিজেকে সামনে নিয়ে চড়া গলায় বলল, কিন্তু শুভ্র, আমি তোমার হতে যাওয়া ওয়াইফ। আমার জন্য আমার জানার পূর্ণ অধিকার আছে তোমার তুমি কোথায় যাওয়ার কি করো। শুভ্র এক পায়ে গিয়ে এসে নেহার চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত ধীর স্থির ভাবে বলল, ইউ আর নট মাই ওয়াইফ ইয়েট। হওনি এখনো, তুমি আমার স্ত্রী। আর হবে কিনা সেটাও সময়ের উপর ছেড়ে দাও। সো নিজের সীমার মধ্যে থাকো। শুভ্রের কথাই শেষ হতেই নেহার মুখে বাঁকা হাসি ফুটল। সে জেদ মেশানো গলায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, সিন্স আই এম গোয়িং টু বি, আই উইল মেক ইট হ্যাপেন। দ্যাটস আ চ্যালেঞ্জ। যেহেতু হতে যাচ্ছি সেহেতু হয়েই ছাড়বো, দেখে নিও। শুভ্র আর একটা শব্দও খরচ করলো না নেহার পেছনে। সে খুব ভালো করেই জানে নেহার মতো একটা মেয়ের সাথে কথা বাড়ানো মানে নিজের মূল্যবান সময় নষ্ট করা আর নিজেকে আরো বেশি বিরক্ত করা। ও শুধু নিজের স্বার্থটাই বোঝে। শুভ্র পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে এক পলক তাকিয়ে সেখান থেকে সরে গেল। শপিং শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সারা দিনের খাটাখাটনিতে সবার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। চৌধুরী বাড়ির সবাই 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে গাড়ির কাছে এসে জড়ো হলো। নিহারাও বিদায় নিয়ে তাদের গাড়িতে চলে গেছে। দিদি কোনো মতে নিজেকে টেনে নিয়ে গাড়ির কাছে আসতেই তার চারপাশটা হঠাৎ দুলতে শুরু করলো। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো তার। সারাদিন পেটে একদানাও পড়েনি তার। দুপুরে সবাই যখন রেস্টুরেন্টে খাবার খেয়েছিল, রিদি তখন এক টুকরো খাবারও মুখে তোলেনি। সবার চোখের আড়ালে সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছিল সে। দীর্ঘ সময়ের মানসিক যন্ত্রণা আর শরীরের ওপর এই চরম অবহেলা সব মিলিয়ে রিদির শরীর আর সায় দিল না। হঠাৎ প্রচন্ড মাথা ঘুরে সে নির্জীবের মতো তপ্ত পিছঢালা মাটিতে লুটিয়ে পড়ল। সবে তখন গাড়িতে উঠে পড়েছে। শুভ্র গাড়ির ডোর খুলে সবে উঠতে যাবে, ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কুডাক দিয়ে উঠল। সে কি মনে করে একবার পিছনে ফিরে তাকালো, আর সাথে সাথে তার কলিজা যেন শুকিয়ে গেল। রিদি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। শুভ্র এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো দৌড়ে এসে রিদির নিথর দেহটা আগলে ধরল। সে রিদির মাথাটা নিজের হাঁটুর উপর রেখে তার ফ্যাকাশে গালে একটা থাপ্পড় দিয়ে অস্থির গলায় বলে উঠল, এই রিদি, রিদি, কি হয়েছে তোর? ওপেন ইউর আইজ। চোখ খোল রিদি। শুভ্রের গলার আওয়াজ শুনে গাড়ির ভেতর থেকে সাহেরা চৌধুরী আর রাবেয়া এহসান চিৎকার করে বেরিয়ে এলেন। শুভ্রের হাত কাঁপছে, রিদির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বড়দের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, সবাই হা করে তাকিয়ে আছেন কেন? ব্রিং সাম ওয়াটার, দ্রুত পানি আনুন।
ইকবাল এহসান এক প্রকার দৌড়ে গাড়ি থেকে নেমে আসলেন। সাহেরা চৌধুরী দ্রুত পানির বোতল এনে শুভ্রের হাতে দিতেই সে তড়িঘড়ি করে হৃদের ফ্যাকাশে মুখে আর চোখের পাতায় পানির ঝাপটা দিল। ঠান্ডা পানির ঝাপটায় হৃদের অবশ্যই আসা স্নায়ুগুলো একটু সজাগ হলো। সে খুব ধীরে ধীরে চোখের পলক ফেললো। ঝাপসার দৃষ্টি পরিষ্কার হতে সে দেখলো তাকে ঘিরে পুরো পরিবারের সবাই চরম অস্থিরতা নিয়ে তাকিয়ে আছেন। হৃদের শরীরটা তখনও নিস্তেজ, নড়াচড়া করার শক্তিটুকুও নেই। ইকবাল এহসান মেয়ের কপালে আর গলায় হাত দিয়ে ব্যাকুল হয়ে বললেন, কি হয়েছে মা তোর? এভাবে হঠাৎ পড়ে গেলি কেন? শরীর কি খুব খারাপ লাগছে তোর? হৃদির ঘোর কাটতেই অনুভব করলো সে শুভ্রের হাঁটুর ওপর মাথা দিয়ে শুয়ে আছে। শুভ্রর হাতের স্পর্শ তখন তার গালে লেগে আছে। মুহূর্তের মধ্যে এক বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। সে তাড়াতাড়ি মাথা নিচু করে মাটিতে হাত দিয়ে কোনো মতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করলো। তার বাবার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বলল, জানি না আব্বু, আমি নিজেও জানি না আমি হঠাৎ করে পড়লাম কিভাবে। শুভ্র তখনও রীতির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর রাগ আর উৎকণ্ঠা খেলা করছে। অত্যন্ত সে গম্ভীর গলায় আর রুক্ষ গলায় বলল, তুই আজকে সারাদিন কিছু খাসনি তাই না? কারণ তোর শরীর দুর্বল হলে তুই জ্ঞান হারাস। রীতি বিস্ময়ে পাথর হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যেন কপাল ছুঁই ছুঁই। সে মনে মনে ভাবলো, শুভ্র ভাইয়া কিভাবে জানলো? আমার এই পার্সোনাল সমস্যার কথা তো শুধু আমি, আপু আর ইমন ভাইয়া জানে। আমি তো জানি আমি যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তবে আমার প্রেশার একদম লো হয়ে যায়, শরীর মাত্রাতিরিক্ত দুর্বল হয়, আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু এই গোপন কথাটির বাইরে কেউ জানে না তো। তবে শুভ্র ভাইয়া এটা কিভাবে জানলেন? হৃদিকে ওভাবে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শুভ্রের ধৈর্যর বাঁধ ভেঙে গেল। সবার সামনে সিংহ গর্জনে চিৎকার করে উঠল, কি বলছিস? শুনতে পাসনি? তুই জানিসই তুই না খেয়ে থাকলে তোর শরীরের প্রেশার লো হয়ে যায় আর তুই জ্ঞান হারাস। তাহলে জানা সত্ত্বেও এত কেয়ারলেস কেন তুই? সোহান চৌধুরী শুভ্রের কথা শুনে চরম বিস্ময় হৃদির দিকে তাকিয়ে বললেন, কি রে দিদি, তুই কিছু খাসনি মানে? শুভ্র এসব কি বলছে? তুই না দুপুরে আমাদের সাথে খেতে বসলি? দিদি মাটির ওপরে বসে কাঁপছে। সে অপরাধ বোধ আর লজ্জা লুকাতে কাঁপা কাঁপা গলায় মিথ্যা বলার চেষ্টা করলো, না না আমি খেয়েছি। বাকিটুকু বলার আগে শুভ্র প্রচন্ড জোরে সবার সামনে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল হৃদির নরম গালে। পুরো শপিং মলের পার্কিং এরিয়া যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। বাড়ির সবাই স্তম্ভিত, কারো মুখে কোনো কথা নেই। হৃদি যন্ত্রণায় আর অপমানে গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র আবার সিংহ গর্জনে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমার মিথ্যা বলিস? লজ্জা করে না বড়দের সামনে ভাবে অনর্গল মিথ্যা বলতে? হাউ ডেয়ার ইউ লাই টু আস? তুই কি ভেবেছিস তোর এই ন্যাকামি আমি ধরতে পারবো না? হৃদি গালে হাত দিয়ে অঝরে কেঁদে যাচ্ছে, তার কান্না যেন থামার নামই নেই। সোহান চৌধুরী পরিস্থিতি বেগতিক দেখে শুভ্রের কাঁধে হাত রেখে গম্ভীর অথচ শান্ত গলায় বললেন, শুভ্র থাক, হৃদিকে আর কিছু বলিস না। ছোট মানুষ, ভুল করেছে, অনেক ঝামেলা হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে, সবাই বাড়ি চল। শুভ্র আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো। বাড়ির বড়লাও একে একে গাড়ি থেকে পা বাড়ালেন। হৃদির হাত দুটো মাটির ওপর ভর দিয়ে টলমল পায়ে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু শরীর এতটাই নিস্তেজ হয়ে পড়েছে সে ভারসাম্য রাখতে না পেরে আবার পড়ে গেল। শুভ্র বিষয়টি লক্ষ্য করলো। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বজ্র গতিতে নিচু হয়ে এক ঝটকায় হৃদিকে পাঁচাকলা করে তুলে নিল। হৃদি এই আকস্মিকতায় ভীষণ অবাক হয়ে গেল। নিজেকে পতনের হাত থেকে রক্ষা করার জন্য অবচেতন অভাবেই শুভ্রের গলা জড়িয়ে ধরল। হৃদির অশ্রু ভেজা নোনা চোখ দুটো শুভ্রের পাথরের মতো শক্ত আর গম্ভীর মুখের দিকে স্থির হয়ে রইল। শুভ্র কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত দৃঢ় পায়ে সামনের গাড়ির দিকে হেঁটে যাচ্ছে। তার বাহুবন্ধন অনেক শক্ত, যেন হৃদিকে সে এক চুলও ছাড়বে না। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি অনুভব করতে পারছে। সে তার অশ্রুমাখা চোখে শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে করুণ সুরে বলে উঠল, আপনি শুধু আমার শরীরের ক্লান্তি আর উপরের কষ্টটাই দেখলেন শুভ্র ভাইয়া, অথচ আমার ভেতরের রক্তক্ষরণটা একবারও দেখলেন না। আমার ভেতরটা যে আপনাকে অন্য কারোর সাথে দেখা যন্ত্রণা আর আপনাকে না পাওয়ার শোকে তেল তেল করে মরে যাচ্ছে, সেই কষ্টটাকে কেন আপনার চোখে পড়ছে না? কেন আপনি আমার হৃদয়ের হাহাকার বুঝতে পারছেন না শুভ্র ভাই? শুভ্র ধীরে ধীরে অত্যন্ত সতর্কতার সাথে দিদিকে গাড়ি সিটে বসিয়ে দিল। এরপর কোনো কথা না বলে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা শুভ্র চোয়াল শক্ত হয়ে রইল। একবারের জন্য সে হৃদির দিকে তাকালো না। সবাই ধকল সামনে বাড়ির ভেতরে এসে সোফায় গা হেলিয়ে দিল। রাবিয়া এহসান এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি হৃদির জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গেলেন।
দিদি তখনও শরীরের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। সে ধীরে ধীরে সোফার এসে বসলো। শুভ্র হঠাৎ ড্রয়িং রুমে এলো, তার হাতে একটা শপিং ব্যাগ। সে সরাসরি দিদির সামনে এসে ব্যাগটা দিদির পাশে রেখে শীতল গলায় বলল, দিস ইজ ফর ইউ, এটা তোর। বলেই সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। কারো কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই সোজা বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। রীতি প্রচন্ড অবাক হয়ে শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। রীতির কাজিন মিহি পাশ থেকে কিছুটা ভ্রু নাচিয়ে কৌতূহলী গলায় বলল, কি রে, খুলে দেখ, শুভ্র ভাইয়া আমাদের কাউকে কিছু দিল না, অথচ তোকে স্পেশালি গিফট দিল। দেখি তো কি দিল। রীতি কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিজের কোলের ওপর টেনে নিল। তার বুকটা তখন প্রবল বেগে ধরফর করছে। সে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কাপড়টা বের করলো, আর মুহূর্তেই তার চোখ ছানা পড়া হয়ে গেল। এটা তো সেই শাড়ি, সেই নিখুঁত নকশার রাজকীয় শাড়িটা, যেটা সকালে সে তৃষ্ণার্ত চোখে পছন্দ করেছিল। কিন্তু এই শাড়ি শুভ্র ভাইয়া কোথায় পেল? সে তো তখন নেহার সাথে ব্যস্ত ছিল। শাড়িটা দেখে মিহি চোখ কপালে তুলে বিস্ময় নিয়ে বলল, ওয়াও, শাড়ি। বলে মিহি এক প্রকার ছোঁ মেরে দিদির হাত থেকে শাড়িটা নিল। শাড়ির উপরে নিখুঁত কারুকাজ আর রাজকীয় আভিজাত্য দেখে সবার পাগল হওয়ার দশা। পাখি অনেক অবাক হয়ে শাড়ি জমিনে হাত বুলিয়ে বলল, শুভ্র ভাইয়া তোকে এত দামি আর সুন্দর শাড়ি গিফট করলো, অথচ আমাদের জন্য কিছুই আনলো না। চলবে না, চলবে না, আমরা এখনই শুভ্র ভাইকে গিয়ে ধরবো। এটা কোন ধরনের বিচার? কিন্তু রিদি তখন অন্য দুনিয়ায় হারিয়ে গেছে। এই শুভ্র মানুষটাকে সে কোনোভাবেই মেলাতে পারছে না। যে মানুষটা একটু আগে সবার সামনে তাকে চড় মারলো, সেই মানুষটাই আবার এত যত্ন করে তার পছন্দের শাড়িটা কিনে আনলো। শাড়িটি যে তার খুব পছন্দ হয়েছে, এটা শুভ্র কিভাবে জানলো? আর সে না খেয়ে থাকলে জ্ঞান হারিয়ে ফেলে। এই অতি গোপন খবরটাই বা শুভ্র জানলো কিভাবে? দিদির মনে হচ্ছে শুভ্র মানুষটা যেন এক গম্ভীর রহস্য সমুদ্রে, যেখানে ডুব দিলেও কোনো কুল পাওয়া যায় না। রাত 12টা, শুভ্রের চোখে ঘুম নেই। সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি দূরের নিকশ কালো আকাশের দিকে স্থির। হঠাৎ শুভ্র কি মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনের গ্যালারি স্ক্রল করে একটা ছবি বের করলো সে। ছবিটা দেখা মাত্রই শুভ্রের পাথরের মতো শক্ত মুখে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটলো। সে ছবিটির দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, নীল আকাশের মতো সুন্দর তুমি। তোমার ওই ডাগর ডাগর চোখ কেড়ে নিয়েছে বহুকালে আমার এ মন। তোমার মুখে রয়েছে অদ্ভুত এক মায়া, যে মায়া দেখলে কেটে যায় আমার সকল ক্লান্তির ছায়া। কথাগুলো বলেই শুভ্র ফোনটা পকেটে রেখে ধীর লয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যেই ফোনের স্ক্রিনে থাকা ওই মায়াবী মুখটা আর তার চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে উঠল। শীতল বাতাসের ঝাপটায় শুভ্র যেন সেই গায়ের সুবাস অনুভব করতে পারল। সে গম্ভীর এক আবেশে বিড়বিড় করে বলল, আমার নীল আকাশ তুমি।